বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা কুমিল্লা বোর্ড 2022-এর একটি গাণিতিক সমস্যা দেখব, যেটা তোমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে এসেছিল। তো সেই প্রবলেমটা এখানে বোর্ডে তোলা আছে। সেখানে কি বলছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রে বলছে বল দুটো, এখানে চিত্রে কি হয়েছে আমাদের, এখানে দেখা গেছে এটা যদি এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে বলছে বল দুটির লব্ধি। এখানে কি হয়েছে, ওয়াই অক্ষ বরাবর একটা বল আছে, আর একটা বল আছে কি ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আর একটা বল দেওয়া আছে। বলছে এই দুটা বলের লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করতে বলছে। তার মানে বল দুটার লব্ধি কিভাবে গেছে সেটা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি যে দুটা বল যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাহলে এদের লব্ধি হয় হলো ওই দুটা বলের মাঝামাঝি কোনো একটা অঞ্চল দিয়ে। তাহলে আমাদের এই দুইটা বলের কারণে যে লব্ধিটা তৈরি হবে সেটা অবশ্যই কি হবে, এই দুটো বলের মাঝামাঝি কোনো একটা অঞ্চল দিয়ে যাবে। তাহলে আমাদের এই যে চিত্রটা যেটা, সেটা কি ধরনের হতে পারে? আমাদের হতে পারে চিত্রটা, আমরা যদি এইভাবে অঙ্কন করি তাহলে এটা যেহেতু বলছে 60 ডিগ্রি, তাহলে এদিকে কি আছে, F2 বল আছে, আর এদিকে আছে হলো F1 বল। আচ্ছা, এই দুটা বলের লব্ধি তাহলে অবশ্যই কি হবে, এদের মাঝামাঝি কোনো একটা অঞ্চল দিয়ে যাবে, এবং সেটা হয় F1 এর সাথে ক্রিয়া করে যাবে অথবা F2 এর সাথে ক্রিয়া করে যাবে। তাহলে এটাকে বলছে হলো আলফা, তাহলে এটাকে আমরা ধরলাম থিটা। তাহলে এদের লব্ধি কি হবে, এদের লব্ধিটা হবে হলো এটা এফ বল। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা যে লব্ধি কত কোণে ক্রিয়া করে যাবে কোনো একটা বলের সাথে সেটা নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো, আমরা এখানে প্রথমে ধরেই নিতে পারি, আমরা এটা প্রবলেমটা সলভ করার জন্য আমরা বলতে পারি যে ধরি গ নাম্বারে যে প্রবলেমটা, যে ধরি F1 ও F2 মানের দুটি বলের ক্রিয়ার ফলে উৎপন্ন লব্ধি সেটা আমরা এফ দিলাম। লব্ধি F1 এর সাথে থিটা কোণে যায়, থিটা কোণ উৎপন্ন করে, F1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি জানি, যে তাহলে এখানে দেই, তাহলে আমরা কি লিখব, লব্ধি যে কোণে যায় সেটা কার সাথে হয়, 10 এর সাথে। এখন লব্ধি কার সাথে বলছি, যে লব্ধিটা F1 এর সাথে, তাহলে F1 এর সাথে যেহেতু গেছে তাহলে এইখানে কে থাকবে, F1 থাকবে, আর এইদিকে কি হবে, F2 হবে, এবং এর সাথে কি হবে cos F1 আর F2-র যে মধ্যবর্তী কোণ সেটা হলো আমাদের বলছে আলফা, তো আমরা এটা আলফা দিলাম, আর এখানে কি হবে F2 sin আলফা। তাহলে এখানে F1 কত, F1 এখানে বলছে হলো 12 নিউটন, F2 বলছে হলো 8 নিউটন, আর আলফা বলছে হলো 60 ডিগ্রি। তাহলে আমরা এখন যদি এখানে মানটা বসাই দেই তাহলে মানটা আসবে হলো F2 হলো 8 sin 60 ডিগ্রি, এখানে 12 প্লাস
এখানে 8 cos 60 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমরা এগুলো মানগুলো লিখি তাহলে আমাদের আসবে হলো tan থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এখানে √3/2, এখানে 12 প্লাস 8, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে tan থিটা আসতেছে হলো 4√3, আর এখানে আসতেছে 16। তাহলে আসতেছে বা tan থিটা ইকুয়াল টু √3/4। তাহলে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3/4। তাহলে আসতেছে হলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হলো 10 অ্যান্সার। হ্যাঁ, এটা আসতেছে হলো 23.41 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? এটা গেল হলো আমরা এই যে উলম্ব বরাবর যে বলটা আছে বা ওয়াই অক্ষ বরাবর যে বলটা আছে তার সাথে লব্ধি কি হলো আমাদের 23.41 ডিগ্রি কোণ করে ও চলে গেছে। আচ্ছা, কিন্তু আমাদের কোশ্চিনে কি বলছে যে এদের লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে। তার মানে আমাদের এই যে লব্ধিটা সেটা এই যে আমাদের যেটা এক্স অক্ষ আছে সেই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই গোটাটা যদি 90 হয়, তাহলে 90 থেকে যদি এটা আমরা বাদ দেই তাহলে কি হয়ে যাবে? এক্স অক্ষের সাথে কোন কোণটা বের হয়ে আসবে। তাহলে আমরা লিখি তাহলে লব্ধি এক্স অক্ষের সাথে এখানে একটা ইয়ে দিল বল দুটির লব্ধি। তাহলে বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে ক্রিয়াশীল কোণ 90 ডিগ্রি মাইনাস 23.41 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো হলো তাহলে এটা আমরা পাচ্ছি হলো 66.59 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আমাদের যে বলটার লব্ধি সেটা ক্রিয়াশীল হবে। তো এটা তো খুবই ইজিলি আমাদের হয়ে গেল। এরপরে আমাদের বলছে বল দুটির লব্ধি অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। বল দুটির লব্ধির তার মানে এখন লব্ধির অনুভূমিক উপাংশ মানে কি? কস থিটার সাথে যেটা থাকে সেটাকে বলি হলো অনুভূমিক উপাংশ, আর সাইন থিটার সাথে যেটা থাকে সেটাকে কি বলি আমরা? উলম্ব উপাংশ। তাহলে আমরা অনুভূমিক উপাংশ বের করতে গেলে অবশ্যই লব্ধির মানটা কত সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা সবার প্রথমে বল দুটির লব্ধির মানটা এখানে বের করে নিই। তাহলে আমাদের ঘ নাম্বার যে অ্যান্সারটা করব, তাহলে আমরা কি জানি? লব্ধির সূত্র অনুসারে আমরা লব্ধিটা বের করে নিই। তাহলে লিখি আমরা জানি এফ সমান সমান √f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা।
তো এখানে আমরা মানটা যদি বসাই দেই তাহলে আমরা এখানে পাচ্ছি হলো F1 হলো আমাদের ছিল হলো 12, F2 ছিল হলো 8, 2 into 12 into 8 into cos 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো তাহলে এটা আমরা পাচ্ছি 17.44 নিউটন। তাহলে আমাদের যে এই যে লব্ধি বলটা যেটা আছে সেই লব্ধি বলটা আমরা কত পাইলাম, এটা বলের মানটা আমরা পেয়ে গেলাম হলো 17.44 নিউটন। আচ্ছা, এখন বললো এই বলের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি। এখন কথা হলো এই বলটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। আমরা কিছুক্ষণ আগেই বের করলাম যে এই লব্ধি বলটা এক্স অক্ষের সাথে যে থিটা কোণ যেটা আমরা বের করছিলাম, না থিটা কোণ না, এটা ছিল থিটা, এটাকে যদি আমরা বিটা বলি, বিটা বললে এটা আমাদের যে কোণটা হবে সেটা হবে 66.59 ডিগ্রি। তাহলে এত ডিগ্রি কোণ, তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে তাহলে এটা কি হবে, যখন আমরা উপাংশ করব, যখন উপাংশ আমরা এক্স অক্ষ বরাবর নিব তাহলে কি আসবে, যাকে নিয়ে আসবো সে আসবে, কস আসবে এবং এদের মধ্যবর্তী কোণ আসবে। এটাই তো আমরা যখন উপাংশের যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা সেখানে দেখছি, তাই না। এইখানে তাহলে এখন আমরা কি লিখব, যে ধরি, এখন লিখি আমরা বল দুটির লব্ধি, তাহলে লব্ধি এখন দেখি এখানে ধরি বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে, বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে বিটা ইকুয়াল টু 66.59 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কথা হলো, তোমরা তো বলতে পারো যে আমরা তো এখানে তো পাইছি যে এটা তো গ নাম্বারে আমরা এই অ্যান্সারটা পাইছি, তারপরে এখানে ধরি কথাটা লিখলাম কেন। ধরি কথাটা লেখার অর্থ হলো যে এই যেখানে যে আমি বিটা নাম দিছি এই বিটাটার জন্য আমি ধরি কথাটা এখানে লিখলাম। হ্যাঁ, তোমরা এখানেও বলতে পারো, আর তার আগে এখানে বলতে পারো গ হতে প্রাপ্ত, এখানে বলতে পারো গ হতে প্রাপ্ত লব্ধির এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ সমান কত, 66.59 ডিগ্রি। এটা তোমরা বলে দিতে পারো, গ হতে প্রাপ্ত লব্ধির এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এত, এবং আমরা তারপরে লিখতে পারি যে ধরি বল দুটি লব্ধি এক্স অক্ষের সাথে বিটা ইকুয়াল টু এত কোণ উৎপন্ন করে। তাহলে এখন লব্ধির অনুভূমিক উপাংশ, এখন এখানে দাও, এখন বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ, তাহলে অনুভূমিক মানে আমরা বল দুটির লব্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এফ দ্বারা। যখনই অনুভূমিক লিখব তখন সেখানে কস হবে এবং এদের মধ্যবর্তী কোণ কত বলছে, বিটা। তাহলে
এফ এর মান পাইছি আমরা 17.44 ইন্টু কস বিটা হলো 66.59 ডিগ্রি। তাহলে এটার মান আসবে হলো cos 66.59 ইন্টু 17.44। তো এটা আমরা পাচ্ছি 6.93 এত নিউটন। 6.93 এই নিউটনটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, আবার বল দুটির উলম্ব উপাংশ, আবার বল দুটির উলম্ব উপাংশ, এখানে আমরা এখানে অনুভূমিকের জায়গায় এফ এক্স দিতে পারি, আর এখানে উলম্বের জায়গায় এফ ওয়াই, এফ সাফিক্স ওয়াই, আর এখানে বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ এফ সাফিক্স এক্স দিয়ে আমরা এটা করি, আর এটার বল দুটির উলম্ব উপাংশ এফ সাফিক্স ওয়াই দিয়ে যদি করি, তাহলে আমরা যখন পরবর্তীতে অ্যান্সারটা লিখবো সেটার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, কি সুবিধা হবে সেটা আমি পরে বলতেছি। তাহলে যখন উলম্ব কথাটা বলবে, তাহলে উলম্ব বললে কি হবে, সেখানে সাইন থাকতে হবে, আর অনুভূমিক বললে সেখানে কস থাকতে হবে। তাহলে এত বিটা, তাহলে আমরা এখানে পেলাম 17.44 ইন্টু সাইন 66.59 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার আসবে হলো sin 66.59 ইন্টু, তো এই মানটা আসতেছে হলো 16 নিউটন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে অনুভূমিক উপাংশ আসলো 6 আর এটা আসে 16 নিউটন। তাহলে উলম্ব উপাংশটা কি ওর থেকে অনেক বেশি, তাই না? তাহলে এখানে এই যে এফ সাফিক্স ওয়াই, এই যে সংক্ষেপে লেখার জন্যই আমরা কিন্তু এভাবে এটাকে নামকরণ করছিলাম। তাহলে এফ সাফিক্স ওয়াই এটা কি গ্রেটার দেন এফ সাফিক্স এক্স। তাহলে এখানে যেটা ছিল বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে বলতে পারি সুতরাং বল দুটির লব্ধির উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের, মানে কার চেয়ে বেশি সেটা তো বলতে হবে। বল দুটির লব্ধির উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের চেয়ে বেশি। এই যে আমরা এটা অ্যান্সার করে ফেললাম, উপাংশ অনুভূমিক। তাহলে বল দুটির লব্ধির উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের চেয়ে বেশি। তো এইভাবেই আমাদেরকে যে ম্যাথটা এখানে যেটা বোর্ডে আসছিল সেটা তোমাদের হলো কুমিল্লা বোর্ড, হ্যাঁ কুমিল্লা বোর্ড 2022-এ আসছিল। তো কত সহজ কোশ্চিন আসছিল, তো তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে এটা কিন্তু খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আশা করি তোমরা প্রবলেমটা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।